নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প মাতাল করা মহুয়ার গন্ধ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প মাতাল করা মহুয়ার গন্ধ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। আরে কি আশ্চর্য, দেখে চলবেন তো, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো। কথাটা বলল জয়। ও একটা গাড়ি চালিয়ে যাচ্ছিল, সদ্য শোরুম থেকে কেনা নতুন গাড়ি। আর সেই গাড়ির সামনেই অ্যাক্সিডেন্ট করতে আসছিল একটি মেয়ে। মেয়েটির চোখে মুখে অসম্ভব রকমের ভয়। ভাগ্যিস জয় ঠিক সময়ে গাড়ির ব্রেকটা কষে দিয়েছিল, না হলে তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। নতুন গাড়ি, নতুন চাকরি, নতুন বাড়ি, এই শহরে খুব একটা চেনা জানা কেউই নেই। তার উপরে অচেনা অজানা একটি মেয়ে এইভাবে গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করতে এসেছে। গাড়ি থেকে নেমে জয় বলল, মরার জন্য কি আমার গাড়িটাই ছিল, আর গাড়ি পাননি? মেয়েটি ঝরঝর করে কান্না করছে। সাদা রঙের শাড়ি পরা, মাথার চুলগুলো এলোমেলো, মুখশ্রী দেখে মনে হলো বেশ ভয়ে ভয়ে রয়েছে। গায়ের রং খুব একটা উজ্জ্বল না, আবার ময়লাও না। মেয়েটি দরদর করে ঘামছে। এখন ঘড়িতে রাত বাজে প্রায় 9:30। রাস্তার মধ্যে গাড়ি যাতায়াত করছে, তবে এরকম নির্জন একটা গলির মাঝখানে এই সব জায়গাতে অ্যাক্সিডেন্ট প্রায় হয়। এই জায়গাটাকে বলে চাঁপাতলার মোড়। এই মোড়ের কাছে গাড়ি ঘোরাতে গিয়েই আচমকা মেয়েটি ঝাঁপ মারে। ভাগ্যিস হাত ভালো থাকার জন্যে ব্রেকটা কষতে পেরেছিল জয়, না হলে ওর 4 চাকা মেয়েটির শরীরের ওপর দিয়ে একেবারে পিষে চলে যেত। নতুন গাড়িতে প্রথমেই যদি অ্যাক্সিডেন্ট হতো আর সেই কথা মিডিয়া জানতে পারলে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যেত। একেই এই শহরে খারাপ অফিসার হিসাবে জয়ের একটা বদনাম আছে। আপনি কে বলুন তো? মেয়েটি কোনো কথা বলে না। সে তখনও রাস্তার ওপরে বসে রয়েছে। মরার জন্য আমার গাড়িটাই পেলেন? জানেন আমি কে? এখানকার বিডিও। আর একটু বেশি কিছু হলেই তো, তাছাড়া আপনি যে এভাবে সুইসাইড করতে যাচ্ছিলেন, আপনাকে এক্ষুনি আমি জেলে পড়তে পারি। কি হয়েছেটা কি বলবেন কি? গাড়ির ফ্ল্যাশ লাইটের সামনে সাদা শাড়ি পরা ওই রাস্তার মধ্যে বসে থাকা মেয়েটির গুনগুন করে কান্নার শব্দ। পাশ দিয়ে বেশ কয়েকটি গাড়ি যেন এই দৃশ্য দেখতে দেখতেই হন হন করে ছুটে চলেছে। দুদণ্ড কারোরই দাঁড়িয়ে থাকার সময় নেই। অথচ রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলে এক্ষুনি সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়তো এবং ঘিরে ধরতো সদ্য আসা এই ভিডিও অফিসারকে। বিষয়টা জানাজানি হলেই কীরকম বিচ্ছিরি একটা ব্যাপার। মাসখানেকও হয়নি সে জয়েন করেছে। এই জায়গা তার মাতৃভূমি। ছোটবেলায় দাদুর বাড়িতেই বড় হয়েছে জয়। চাকরি সূত্রে ট্রেনিং নেবার জন্যে সে চলে গিয়েছিল অনেক দূর। সেইখান থেকে সরাসরি চাকরি পেয়ে এইখানকার পোস্টিং নিয়ে আসা। মনের মধ্যে অনেকটা আশা আর ভরসা নিয়ে মাতৃভূমিকে বাঁচানোর চেষ্টায়। বিগত বেশ কয়েকদিন ধরে এইখানে ভীষণ অশান্তি চলছে। জয় আসার পরপরই বেশ খানিকটা নিজের হস্তগত করেছে। তবুও এক চান্সে তো আর সবটা নিজেকে নাক গলানো উচিত নয়। কি ব্যাপার, তখন থেকে বসে রয়েছেন? এই গাড়ির সামনে থেকে সরুন, আমার তাড়া রয়েছে। একে বাড়িতে অসুস্থ মা, আপনাকে আমি পরে দেখে নেব। রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজ নেই, না হলে এতক্ষণে 5 কান হয়ে যেত। জয় গাড়িটা চালিয়ে
পাশ দিয়ে বেরিয়ে গেল হুঁশ করে। মেয়েটি তখনও রাস্তার ওপরে বসে রয়েছে। কি যেন মনে হলো জয়ের। মেয়েটির পরনের সাদা শাড়িটা ওকে বেশ আকর্ষিত করলো। বাড়িতে মাও তো সাদা শাড়ি পরে। ও পেটে আসার পরপরই মা বাপের বাড়ি চলে এসেছিল। শ্বশুর বাড়িতে কোনো দিন যায়নি। এই মাতৃভূমিতেই জয়ের জন্ম, বড় হওয়া, তারপর চাকরির জন্য চলে যাওয়া। আর সেই কারণে মাতৃভূমির টানেই বারবার জয় এখানে ফিরে আসে। মা বাড়িতে অসুস্থ। গাড়িটা ঘুরিয়ে চৌমাথার মোড়ের সামনে দাঁড় করিয়ে রেখে জয় হেঁটে হেঁটে আসতে থাকে। পরনে একটা ব্ল্যাক কালারের শার্ট, ধূসর রঙের প্যান্ট, বুট পরা, হাতে ঘড়ি, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। বিডিও অফিসার হওয়ার দরুন শরীরের চাকচিক্যতেই সেটার প্রমাণ আছে। সঙ্গে অফিসাররা থাকে, কিন্তু এই মুহূর্তে নেই, সে একাই রয়েছে। গাড়িটা নিয়ে বেশ খানিকটা দাঁড় করিয়ে রেখে তারপরে মেয়েটির দিকে মোড় নিয়ে ফিরে আসতেই দেখতে পায় মেয়েটি তখনও সেইখানেই বসে রয়েছে। কে বলুন তো আপনি? আর এই নির্জন রাস্তার মধ্যে একা একা বসে রয়েছেন, সুইসাইড করতে যাচ্ছিলেন, ব্যাপারটা বলবেন একটু আমাকে? মেয়েটি কোনো কথা বলে না। যেহেতু নিজের এলাকার ঘটনা আর তার উপরে ওর গাড়িটাই পেয়েছে, সুতরাং মেয়েটিকে বেশ খানিকক্ষণ চেপে জিজ্ঞেস করলেই সঠিক উত্তরটা পাওয়া যাবে। এই কারণে জয় মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। তখনও মেয়েটি মাথা নিচু করে কান্নাকাটি করছে। এইবার জয়ের অধৈর্য লাগে। দেখুন, আপনি কিন্তু আমার ধৈর্যের সমস্ত পরীক্ষা নিয়ে ফেলেছেন। এবার উঠুন শিগগিরই, চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আর আপনার বাবা মায়ের কাছে আপনার নামে নালিশ করে আসি। হ্যাঁ, কতটুকু বয়স হবে আপনার? আর এই বয়সে আপনি সুইসাইড করতে যাচ্ছেন? উঠুন, উঠুন বলছি। মেয়েটি এবার চোখ তুলে তাকায় জয়ের দিকে। কালো বরণে সুন্দর মুখশ্রী, মিষ্টি বেশ মুখটা। চোখের মনি দুটো ডিপ রঙের কালো, ঠোঁটে কোনো হাসির লেশ নেই। মাথার ঘন কালো কোঁকড়া চুলগুলো ইতস্তত বিন্যস্ত হয়ে পড়ে রয়েছে। চোখের কোণায় জমে রয়েছে বর্ষার মেঘের মতো কালো মেঘের কাজল। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে রয়েছে। ঠোঁটের ওপরে চকচক করছে ছোট্ট একটা তিল। শ্যামবর্ণেও ওই তিলের সৌন্দর্য দৃশ্যমান। প্রথম দেখাতেই মনে মনে জয়ের ভেতরে একটা ভালো লাগার প্রতিচ্ছবি ফুটে ওঠে। মা বেশ কদিন ধরেই বলছে বিয়ে করতে, কিন্তু মনোপুত পাত্রী সে পাচ্ছে না। মা বারবার বলে দিয়েছে কোনো চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করতে, কিন্তু জয় আবার চাকরিওয়ালা মেয়ে পছন্দ করে না। সে চায় তার মায়ের মতো ঘরোয়া, যে সন্ধেবেলা বাড়ি আসলেই এক কাপ চা করে দেবে, রাত্রেবেলা পছন্দ মতো খাবার তৈরি করে দেবে, সারা রাত বসে মনের গল্প করবে, সকালবেলায় সেই স্ত্রীর বুকে মুখ গুজে সূর্যের আলো দর্শন করবে, তারপর সন্তান আদি সংসার, মোটামুটি মায়ের মতো ঘরোয়া। যেই মেয়ে বাইরে চাকরি করতে যাবে না, যার ধ্যান জ্ঞান হবে সংসার, কর্ম, সন্তান, স্বামী আর শাশুড়ি। কিন্তু এমন মেয়ে তো এখন পাওয়া ভীষণ দুষ্কর। সবাই এখন স্বাধীন। কেউ সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে, কেউ বা সরকারি ক্ষেত্রে। মেয়েদের এখন সর্বত্র জয় জয়কার। আইন, আদালত, প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি বিজ্ঞানী পর্যন্ত। মেয়েটি কান্না থামিয়ে মুখের দিকে তাকায়। জয় আরও কাছে এগিয়ে আসে, ওকে উদ্দেশ্য করে বলে, ব্যাপার স্যাপার কি বলুন তো? হ্যাঁ, এই বয়সে সুইসাইড করতে যাচ্ছেন? চলুন বাড়ি পৌঁছে দিয়ে আসি। মেয়েটি ওঠে না, তখনও সে অঝরে কেঁদেই চলেছে। জয়েরও ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে বলছে, দেখুন, আমি কিন্তু এমনিতে ভীষণ রাগী। হ্যাঁ, মেয়েদের গায়ে হাত তুলি না, মেয়েদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে। আপনি উঠবেন নাকি আপনার ফোন নাম্বারটা নিয়ে বাড়িতে কল করে আপনার বাবা মাকে খবর দেব? মেয়েটি খানিকক্ষণ চুপ করে থাকে, তারপরে ফুপিয়ে আবার কেঁদে ওঠে। এবার জয় বলে, এ ভারী অধৈর্য দিতে পড়লাম তো আমি। হ্যাঁ,
তা মরবেন মরবেন, এখানে তো ব্রিজ আছে, ঝাঁপ দিতে পারতেন, গাড়ি কেন বাঁচলেন? সামনে অ্যাক্সিডেন্ট করে মরার জন্য? জানেন অ্যাক্সিডেন্ট করে মরলে মানুষের আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। আমি আমার ঠাকুরদার বাড়ি থাকতাম, সেইখানে একটা শ্যাওড়া গাছ ছিল। প্রত্যেকদিন রাত্রেবেলা সেখানে বসে দাঁত বের করে খিক খিক করে একটা পেতনি হাসতো। আমার দাদু তো আমাকে বলেছিল ওই শ্যাওড়া গাছের পেতনি নাকি ওই শ্যাওড়া গাছেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরে সে শ্যাওড়া গাছের পেতনি হয়েছে। রাত্রেবেলা ওই গাছের তলা দিয়ে মাছ নিয়ে আসা যেত না, একটা মেছো পেতনিও থাকতো, ওর নাকি বোন হয়। এবার আপনিই বলুন, আপনি কার বোন হতে যাচ্ছিলেন? শ্যাওড়ার বোন নাকি অন্য কিছু? মেয়েটির মলিন মুখে সামান্য হাসির রেখা ফুটে ওঠে। জয় বুঝতে পারে বিপদের কালো মেঘ একটু একটু করে কাটছে। বলুন তো এবার ম্যাডাম, আপনার অসুবিধাটা কি বলুন? আমি এখানকার ভিডিও, যদি আপনাকে কেউ কোনো অসুবিধা করে থাকে তাহলে তার নামে আমি কেস ঠুকবো। বলুন কি হয়েছে? আপনি কার কাছে কেস ঠুকবেন? এতক্ষণ পরে প্রথম শব্দটি মেয়েটির মুখ থেকে বেরোয়। তখন মনে মনে জয় ভাবে, যাক, মুখ না, আমি তো ভাবলাম হয়তো কানে শোনে, মুখে বলতে পারে না। চোখের জল মুছে মেয়েটি উঠে দাঁড়ায়। এইবার জয় বুঝতে পারে মেয়েটি কিন্তু হাইটে খুব একটা শর্ট নয়, ভালোই উচ্চতা আছে। বসেছিল বলে স্পষ্ট বোঝাই যাচ্ছিল না, কিন্তু এখন দাঁড়িয়েছে তাই বেশ বোঝা যাচ্ছে। মেয়েটি বলে, আপনি আমার বাবা মার কাছে আমার নামে নালিশ করবেন? ওরা কেউ তো আমাকে চায় না। হ্যাঁ মানে? মানেটা অনেক বড়। আমি অন্তঃসত্ত্বা, সেইটাই আমার অপরাধ। কি? হ্যাঁ, স্বামী পরিত্যক্তা। পরিত্যক্তা বলতে স্বামী আমাকে ছেড়ে পরলোকে চলে গিয়েছে। তারপরে বিষয়টা জানাজানি হয়। আমার বাড়িতে আমার বাবা মাই আমাকে দুচক্ষে দেখতে পারে না, বলে আমি নাকি কুলোটা, নষ্টা মেয়ে মানুষ। কি করে বোঝাবো বলুন তো এই সন্তানটা যে আমার স্বামীরই শেষ অবদান? কিছুতেই ওরা বিশ্বাস করতে চাইছে না, বারবার বলছে আমি নাকি কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করে। এসব আপনি কি বলছেন? নিজের মা হয়ে? হ্যাঁ, সবাই শুনে এই কথাটাই বলছে। নিজের বাবা মা হয়ে এরকম, তাহলে আমাকে সাপোর্টটা করবে কে? কিন্তু ম্যাডাম, আপনার হাজব্যান্ড, জিজ্ঞেস করছি বলে আমায় খারাপ ভাববেন না, মারা গেল কি করে? রোড অ্যাক্সিডেন্টে। বডিটা একেবারে পিষে দিয়ে গিয়েছিল। জানেন, আমি সেই দিন ডক্টরের কাছে ছিলাম। আমার বয়স এখন 30 বছর। আমার বিয়ে হয়েছিল বছর 10 আগে। অনি আমায় খুব ভালোবাসতো। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। দুইজনেই আমরা সমবয়সী। বিয়ের পরপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতো, একেবারে মেয়ের মতো বরণ করে নিয়েছিল। আমি বাবা মার আদরের কথা ভুলেই গিয়েছিলাম, মনেই পড়তো না ভারতপক্ষে। অনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত, মাইনে খুব একটা পেত না। শ্বশুর মশাইয়ের বয়সও তখন বেশ অল্প, রিটায়ার্ডের অনেক বছর দেরি, তাই টাকার অভাবটা তখনও বুঝে উঠতে পারিনি। দিন ভালোই কাটছিল। বিয়ে, সংসার, স্বামী, মধুচন্দ্রিমা, প্রত্যেকটি রাতে অনাবিল আনন্দের রেশ। শাশুড়ি মাত্র আমাকে ছাড়া এক দণ্ডও চলতো না। পালিয়ে বিয়ে করেছিলাম। বাপের বাড়িতে কোনোদিনই বাবা মেনে নিতে পারেনি অনিকে, তবে অনির বাড়ি থেকে আমাকে গ্রহণ করেছিল ভালোবেসে। পালিয়ে কেন বিয়ে করেছিলেন? খুব সিম্পল ব্যাপার। আমাদের এলাকায় এখনও ওই মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই বাবা মায়ের ভেতরে একটা অসম্ভব রকমের হীনমন্যতার রোগ বলতে পারেন ওনারা ভোগে। এবার তো মেয়েকে পার করতে হবে। 18 হয়ে গেছে মানেই মেয়ের হয়ে গেল। এদিকে একটা ছেলের 18 হয়ে গেলেও তখনও সে বাচ্চা ছেলে। হ্যাঁ, সেটাই তো হয়ে থাকে। সেগুলো বদলানোর ক্ষমতা আপনারও নেই, আমারও নেই। তাতেই আমার আপত্তি ছিল। বাবাকে বলেছিলাম পড়াশোনা করে চাকরি বাকরি করব। বাবা সে কি অট্টহাস্য, বললেন এই বাজারে চাকরি করবি? তারপরে মনে মনে ভাবলাম
আমার সাথে অনির ভালোবাসার সম্পর্কের কথাটা বলে না হয় দমিয়ে রাখবো, না হলে বলবো রেজিস্ট্রিটা করে রাখি, তারপর দুইজনে স্বাবলম্বী হয়ে না হয় বিয়েটা। কিন্তু ওনারা মানতে চাইলেন না। আমাকে তখন পছন্দ হয়ে গিয়েছে এক ব্যক্তির। পেশায় তিনি স্বর্ণ অলংকার তৈরি করেন, স্যাঁকড়া। এই শহরে ওনার তিনটে শোরুম রয়েছে। উনি মালিক, মানে মালিকের পুত্র, তবে বয়স প্রায় 45-এর কাছাকাছি। আমি তখন সবে 18-র একটি সুন্দরী যুবতী। আমার সাথে কিনা এক 45 বছর বয়সী লোকের বিয়ে। বাবা বিরাট খুশি, বললেন টাকা আছে তো, আর সেটাই তোকে প্রোটেক্ট করবে। যদিও মা শেষের দিকে একটু অন্যরকম হয়ে গিয়েছিলেন, কিন্তু বাবার চাপে পড়ে হ্যাঁ হ্যাঁতে মাও সায় মিলিয়েছিলেন। আমি খুব দুঃখ পেয়েছিলাম বাবা মার ব্যবহারে, খুব দুঃখ, জানেন তো। মাকে দুঃখের চোটে কেঁদে কেঁদে বলেছিলাম অনির কথা। পরের দিনই বাবার রুদ্রমূর্তি, বললেন 7 দিনের মধ্যে আমার বিয়ে হবে ওই লোকের সঙ্গে। কথাটা অনিকে বলার পরপরই অনি ভয় পেয়ে গেল। দুইজনে মিলে ঠিক করেছিলাম বিষ খেয়ে আত্মহত্যা করব। তারপরে ভাবলাম না, জীবনটা অনেক বড়, দেখি না একটু কষ্ট সহ্য করে জীবনে ঠিক কী কী লেখা আছে। সেই সিদ্ধান্ত মেনেই পালিয়ে গিয়েছিলাম কালীঘাট। বিয়ে করে সোজা দীঘা। 3 দিন পর বন্ধুর এক বাড়ি, কয়েকটা গয়না বিক্রি করার টাকা, যেগুলো ছোট্টবেলায় আমার বাবা আমাকে দিয়েছিল। আমার হাতে সব সময় 2টো স্বর্ণের চুড়ি, সোনার একটা চেন, আর গলায় বেশ বড় বড় ঝুমকোর দুল ছিল। সবটা বিক্রি করতে হলো, টাকা ছিল না তো। ভেবেছিলাম বিয়ে করে দুইজনে সুখ সমুদ্রে ভেসে তারপর না হয় আত্মহত্যা করব। সব রকম উপভোগী হলো। অনিকে আমি খুব ভালোবাসতাম, অনিও আমাকে ভীষণ ভালোবাসতো। একে অপরকে ছেড়ে বাঁচার কথা আমরা ভাবতে পারতাম না। তারপর আমাকে শ্বশুর মশাই সেই বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এলেন আমাদের। আসার পরে যখন 19 বছর বয়স, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে বাবার কাছে গেলাম বিবাহিত অবস্থায়। বাবা আমার মুখ দর্শন করলেন না, তাড়িয়ে দিলেন। সেইখান থেকে সব পাস আউটের রেজাল্টপত্র নিয়ে যখন ফিরছি, বাবা বললেন তোমার সঙ্গে সম্পর্ক এখানেই শেষ, কোনোদিন আর এসো না। খুব দুঃখ পেয়েছিলাম। অনেকে একদণ্ড দেখতেও চায়নি বাবা মা কেউ। মা যদিও চেয়ে থাকে, বাবার চাপে পড়ে তিনিও চুপ। বাড়িতে আমার 2টো বর্দা আছে, তারাও কোনো রকম কথাই বলল না। এইখানে আসার পরে শ্বশুরমশাই আমাদের দুইজনকে কলেজে ভর্তি করলেন। পড়াশোনা করলাম। শ্বশুরমশাই তত্ত্বাবধানেই ওই গ্র্যাজুয়েশনের পরই চাকরি হয়ে গেল অনির। বাচ্চা বয়সে বিয়ে করেছিলাম, তাই শাশুড়ি মা সবসময় বলতেন সাবধানে থাকবি, বাচ্চা কাচ্চা যেন এখন না হয়, তোরা নিজেরাই এখনও ছোট। তখন প্রচুর পরিমাণে পিল খেতাম। শাশুড়ি মাকে বলতাম না না, ও খুব সাবধানে চলে। কিন্তু অল্প বয়সের মেলামেশায় কি আর সাবধানতা অবলম্বন হয়? তারপরেই তো জীবনে বিপর্যয়টা এলো। যখন অনির কোম্পানিতে বেশ উন্নতি হলো, এই তো বছর 2 আগে আমার শ্বশুরমশাই যখন রিটায়ার্ড করলেন, তখনই সিদ্ধান্ত নিলাম এইবার সময় এসেছে সুন্দর ফুটফুটে একটা সন্তানের, হয় ছেলে অথবা মেয়ে। দুইজনে মিলে প্রচুর চেষ্টা করলাম। বছর 1.5 পরে ডাক্তার দেখাতেই তিনি বললেন স্বাভাবিকভাবে নাকি আমাদের সন্তান আসাটা সম্ভব নয়, তাই পদ্ধতি অবলম্বন করতে হবে। জিনিস থাকবে ওরই, গর্ভ থাকবে আমারই, কিন্তু সেটা ডাক্তারি পদ্ধতিতে। খানিকক্ষণ চুপ করে থেকে জয় বলল, ওই আইভিএফ না কি একটা বেশ বলে। হ্যাঁ, ওই তো, ওইগুলোই। শ্বশুর বাড়িতে বিষয়টা জানাতে ভীষণ লজ্জা করলো। যারা আমাকে এত ভালোবাসে তাদের বংশধর গর্ভে ধারণ করার মতো ক্ষমতা আমার নেই। লজ্জা হয়েছিল। অনিও রাজি হয়ে গেল, বলল থাক, তোমার যখন লজ্জা করছে তখন বাবা মা কাউকে বিষয়টাকে জানাতে হবে না, গোপন করে যাও, আর আমাদের মধ্যেই ব্যাপারটা থাক। তারপর মাসান্তে তো ওনারা সবটা জানতেই পারবে। আমায় খুব সাপোর্ট করতো, জানেন তো, খুব। আমি সত্যি খুব ভাগ্যবতী ছিলাম। তারপরে নির্দিষ্ট একটা দিন দেখে পুজো দিতে গেলাম কালীঘাটে। বললাম ওই দিনটাই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করি। করলামও তাই। এর আগেই অনি গিয়েছিল,
ও ওর স্পার্ম দিয়ে এসেছে, সেটা সংরক্ষণাগারে রাখা আছে। আমাকে ফোন করে বলল অফিসে জরুরি কাজ পড়ে গিয়েছে, তুমি একাই যাও, আর যখন ফিরবে সময় লাগবে তো বেশ খানিকক্ষণ, তখন আমি তোমায় গিয়ে ড্রপ করে নিয়ে আসবো। তাছাড়া ডাক্তার বলেছিলেন পরীক্ষাটা হওয়ার পরে আমাকে বেশ খানিকক্ষণ বেডে শুইয়ে রাখবেন। আমার শরীরের সিচুয়েশন খুব একটা ভালো নেই, সন্তান ধারণ করার পরপরই আমাকে নাকি সরাসরি বেড রেস্টে গিয়ে থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। ডাক্তারের কথা মতো আর অনির ইচ্ছে মতো দুইজনে একসঙ্গে বেরোলেও রাস্তাটা দুইজনের আলাদা হলো। আমি একটা টোটো ধরে চলে গেলাম হাসপাতালে, আর অনি চলে গেল নিজের অফিসে। বাড়িতে শ্বশুর শাশুড়ি জানতো আমরা দুইজনেই ডাক্তারের কাছে গিয়েছি। আমি তখন রয়েছি নার্সিং হোমেই। আমার সামনে বসে রয়েছে একটি সুন্দরী নার্স, মুখে মাস্ক পরা, মাথায় একটা টুপি মতো পরা, যেগুলো অপারেশনের আগে পরানো হয়। আমার পা দুটো শক্ত করে বেঁধে দিয়েছে। আমার দুই উরুর ঠিক মধ্যবর্তী স্থানে ডাক্তার বললেন একটু কিন্তু ব্যথা লাগতে পারে, সামান্য একটু জ্বলতেও পারে, তবে মা হতে গেলে এইটুকু ব্যথা সহ্য তো করতেই হবে। আমি হেসে ওনার সঙ্গে কোঅপারেট করেছিলাম। একজন ছেলে ডক্টর ছিল, বাকি সবকটাই মেয়ে ডক্টর। পরীক্ষাটা সুন্দরভাবে হলো। আমার শরীরের ভেতরে যখন পুশ করলো তখন আমার ব্যথা লেগেছিল অনেকটাই, চিৎকারও করে উঠেছিলাম। শুধু যেই লেডি ডাক্তার পুশ করলেন তিনি বললেন, শোনো, আমরা ডক্টর, শপথ নিয়েছি ডক্টরের কাজ করব, কিন্তু আরও একটা শপথ, সেটা কি বলো তো? যে কোনো কাজ করার আগে অলক্ষ্যে থাকা ভগবানকে স্মরণ করে নেওয়া। তুমিও স্মরণ করো, যাতে এক চান্সেই তোমার গর্ভে সুন্দর ফুটফুটে সুস্থ একটি সন্তান চলে আসে। নার্সের কথায় আমার চোখের কোণায় জল জমে গিয়েছিল। উনি বললেন, চিন্তা করো না, ঠিক হবে, কারণ আমিও এইভাবেই মা হয়েছি। আমারও স্বাভাবিক ক্ষমতা ছিল না গো, অনেক চেষ্টা করেছি। শেষ পর্যন্ত বছর 40 যখন বয়স, তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়েছে। আমার তখন ছোট্ট একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, এক ঢিলে দুই পাখি, যমজ সন্তান চলে এসেছিল। আমার সাথে কথা বলতে বলতে ওনারা কাজটা করছিলেন। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম যাতে আমার ব্যথা খানিকটা উপশম হয়, এই জন্যই এত গল্প। ঠিক মিনিট 45 পর ওনারা সবে আমাকে একটা বেডে শিফট করেছেন। এমন সময় আচমকা কেবিনে আমার ফোনটা বেজে ওঠে। ফোন জমা দিয়ে আসতে হয় নার্সিংহোমে। সেইখান থেকে কল করে বলা হলো আমার হাজবেন্ডের নাকি অবস্থা খুব খারাপ, খুব শিগগিরই আমাকে যেতে হবে থানায়। আমার তো অবস্থা খারাপ তখন, একটু একটু যন্ত্রণা হচ্ছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। ডাক্তার ফোন করে বললেন আমি না হয় থাকি, ডক্টর নিজে না হয় যাবেন। কিন্তু ঠিক সেই সময়ে এমার্জেন্সি একটা রুগী চলে আসে, যার বাচ্চাটা জন্ম নেবে। আমি বুঝতে পারলাম আমার থেকে ওনার এখন এই কর্তব্যটা বেশি করা উচিত। তাই ডাক্তারকে আমি থামিয়ে রেখে ব্যাগটা গুছিয়ে নিয়ে নিজেই বেরোতে যাব, এমন সময় মাথাটা এমন ঘুরলো ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমার সামনে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে। আমি নার্সিংহোমেই রয়েছি। কাঁদতে কাঁদতে শ্বশুর মশাই বললেন অনির শরীরটা নাকি একটা লরি এসে পিষে দিয়ে গেছে। আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। অন্তত নার্সিংহোম থেকে ওনাকে তাই বলা হয়েছিল, কারণ ওই আইভিএফটা করার সময় আমরা ডাক্তারকে বলেই দিয়েছিলাম বাড়িতে পুরো ব্যাপারটা যেন খোলসা করে না জানানো হয়। এটা নিতান্তই আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। সন্তানটা আসার পরপর তারপরে না হয় সবাই জানতে পারুক, তার আগে নয়। ডাক্তারের কাছে বলা বেশ প্রতিশ্রুতিবদ্ধ। উনি কিন্তু কথাটা কারো কাছে ফাঁস করেননি। আমার তখন মরিবাচি অবস্থা, বাড়িতে এসে বিধ্বস্ত অবস্থা। অনির লাশটা পড়ে রয়েছে, বডিটা পুরো পেশাই। শ্বশুরমশাই আমাকে খুব সাপোর্ট করেছিলেন, শাশুড়ি মা নিজেও। উনি তো আমাকে লক্ষ্মীমন্ত ভাবতেন। এরপরে যার যা হয়, শাখা পলা ভাঙা, সিঁদুর মোছা,
ও সব ভাষায় বর্ণনা করা যায় না। তারপর জিজ্ঞেস করলো জয়। মেয়েটি বলল, তারপর আর কি? এরপরে দিন 15 হয়নি, অল্প 3-4 দিনের মাথাতেই ওর কৃতি সম্পন্ন করতে হয়েছে। অ্যাক্সিডেন্টলি মৃত্যু তো, তাই 11 দিনে কাজ করতে হয় না, বা 15 দিনেও হয় না। তাড়াতাড়ি ও সবাইকে শান্তি দিয়ে চলে গিয়েছিল। বেচারা খুশির খবরটা জানতেও পারেনি। ভুলেই ছিলাম সবটা, কিন্তু মাস 1.5 পরে আমি বুঝতে পারছি আমার শরীরের ভেতরে একটা ভ্রূণ জানান দিচ্ছে। আমার স্বামীরই সন্তান। বাড়িতে অনেকবার বললাম। কোন বাড়িতে? বাপের বাড়িতে। তার মানে ওর মৃত্যুর পরে কি আপনি বাপের বাড়িতে উঠেছেন? হ্যাঁ, আমার বাবার দয়া হয়েছে আমার ওপরে, আমাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে এসেছে। এইখানে থাকতেই একদিন ভোরবেলা প্রচণ্ড পরিমাণে বমি হয়। বিষয়টা জানাজানি হয়ে যেতেই বাবা আমাকে চড় মারে, বলে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছি আমি। অনিটা মরতে না মরতেই তুই তুই পেট বাঁধিয়ে বসে আছিস? হ্যাঁ, 10 বছর হয়েছে তোর বিয়ে হয়েছে, কই এতদিন তো শুনিনি। নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল অনির, না হলে কেন তুই মা হতে পারলি না? আর যেই অনি মরে গেল সঙ্গে সঙ্গে আমি নিজের বাবার হাতে মার খেয়ে অবাক হয়ে গেলাম। ভাবলাম, বাবা তুমি তোমার মেয়ের চরিত্রে কলঙ্ক দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। কুলাঙ্গার মেয়েকে জন্ম দিলে প্রত্যেক বাবা মারই এমন হালই হয়। শোন, হয় তুই এই বাচ্চাটাকে নষ্ট করবি, না হয় তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর কোনো স্থান নেই এখানে। ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মানতে চাইছে, কিন্তু বাবা মা এমন করে আমায় অপমান করছে, বিশ্বাস করতে চাইছে না। নিজের বাবা মা হয়ে যদি এমন করে, তাহলে পরের মা বাবা কেন বিশ্বাস করবে? কিন্তু আপনার শরীরে তো প্রমাণ রয়েছে, আপনার স্বামীরই অংশ আপনার শরীরে। সুতরাং না না, অনেক কিছুই না স্যার ওই যুক্তিতর্ক দিয়ে বিচার করে বোঝানো যায় না। যদি কেউ না বুঝতে চায় তখন? তার উপরে ডক্টর পোদ্দার, যিনি আমার এই কাজটা করেছিলেন, খোঁজ নিয়ে দেখেছি উনিও নাকি এখানে নেই, চেন্নাই চলে গিয়েছেন। এখন কি করে ওনার সঙ্গে আমি যোগাযোগ করব? কি করে আমি বাড়ির লোককে বোঝাবো যে আমি নষ্টা নই? আমি আমি সত্যিই নষ্টা নই। আমি সত্যিকারেরই অনির সন্তানকে গর্ভে ধারণ করেছি। মরা ছাড়া তো এখন আমার আর উপায় নেই। এই কারণেই আমি। পুরো ব্যাপারটা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে জয়, বলে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, শুধু শুধু আপনি অপমানিত হবেন। কেন অপমানিত হব? এই এলাকা আমার আন্ডারে, আর এইখানে আমি থাকতে এরকম একটা অন্যায় হবে এ তো হতে পারে না। তার উপরে শুনেছেন তো, এখানে এসে অনেক দুর্নীতিমূলক কাজ একেবারে স্টপ করে দিয়েছি। শুনেছি, আপনাকে আমি খবরেও দেখেছি। আর সেই কারণে আমার গাড়িটাই। বুঝতে পারিনি আপনি যে এই গাড়িতে। জানেন, আজকে এই গাড়িটা কিনে ফিরছি। আজকে যদি আপনি মরতেন তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াতো? নিন নিন, এবার উঠুন তো, চলুন। মেয়েটি উঠতে যায়, এমন সময় মাথাটা বোধহয় ঘুরে গিয়েছিল, পড়েই যাচ্ছিল। জয় ওর হাত দুটো ধরে বলে, আস্তে আস্তে আস্তে, পড়ে যাচ্ছেন তো? হ্যাঁ, দুর্বল তো আসলে। ঠিক আছে, আমি আমি ধরছি। জয় মেয়েটির হাত দুটো ধরে, জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে কথা বললাম, এদিকে আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আপনার নাম? মহুয়া। শুনে বেশ ভালো লাগে জয়ের। হাত ধরে ওকে গাড়িতে বসায়। ঠিকানাটা? বুঝতে পারছি না কোথায় যাব, শ্বশুর বাড়ি যাব না বাপের বাড়ি যাব। যেখানে গিয়ে আপনি কমফোর্টেবল সেইখানে। কিন্তু আমার মা বাবাই যখন মানতে চাইছে না আমার গর্ভের ভ্রূণকে, তাহলে আমার শ্বশুর শাশুড়ি কেন মানতে চাইবে? এরকমভাবে ভেঙে পড়লে কি হবে? তাহলে এক কাজ করুন, আপনি আমার বাড়িতে চলুন। আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি চলুন, যেখানে কেউ আপনাকে প্রশ্ন করবে না। তাছাড়া বাড়িতে আমার অসুস্থ মা রয়েছে, আর কেউ থাকে না। আপনি বিয়ে করেননি? না ম্যাডাম, এখন অবধি সেটা করে ওঠা হয়নি। আসলে মা চায় একটা চাকরি করা পাত্রীকে আমি বিয়ে করি। আমার যা যোগ্যতা তাতে নাকি চাকরিওয়ালা মেয়েকে বিয়ে না করলে তার সঙ্গে নাকি আমার অশান্তি হবে, দম্ভের জন্য। তার উপর এখন সব মেয়েই তো কিছু না কিছু করছে, কিন্তু আমার আবার ঘরোয়া পাত্রী পছন্দ। তাই? কীরকম? এই ধরুন আপনার মতো, ঘরেই থাকবে, আমার বাবা মার খেয়াল রাখবে। যদিও বাবা মারা গেছে আজকে অনেকগুলো বছর, আমি আমার বাবাকে জন্মে দেখিনি। ও, আমি দুঃখিত। এটা আপনার দুঃখ পাওয়ার কি আছে? মাঝে মধ্যে নামটা বেরিয়ে যায়। আমি আমার মামার বাড়িতে বড় হয়েছি, বলতে গেলে আমার দাদুর বাড়ি। আমার মায়ের আবার ভাই বোন কেউ ছিল না,
একাই, তাই সম্পত্তি আমার মাই পেয়েছে। আর আপনার ঠাকুরদার বাড়ি? সেই সব চুলোর খোঁজ রাখি না, মাকে তাড়িয়ে দিয়েছিল বাবার মৃত্যুর পর, সেই কারণেই। ও, বলতে বলতে একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় জয়। এই যে, এটা আমার বাড়ি। বাহ, বেশ সুন্দর তো। বনেদি বাড়ি? হ্যাঁ, ওই বলতেই পারেন। গাড়ি থেকে নামার আগে জয় বলে, সাবধান, বৃষ্টি হয়েছে একটু আগে, বেশ কিন্তু পিচ্ছিল উঠোনটা, তার উপর আপনি প্রেগনেন্ট, পেটের বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি এতটা কেয়ারিং, বলে মেয়েটি। হ্যাঁ, মেয়েরা তো আবার কেয়ারিং হাজব্যান্ড পছন্দ করে, তাই না? কথাটা বলে বোকার পরিচয় দেয় জয়। নিজেই হেসে বলে, সো সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। না না, ঠিক আছে, কিন্তু আপনার মা আমায় খারাপ ভাববে না তো? খারাপ কেন ভাববে? আমি তো আপনার ঠিকুজি গোষ্ঠী সবটা জেনেই নিয়েছি, প্রয়োজনে কালকে আমি ইনকোয়ারিও করে নিতে পারবো। হেসে দেয় মহুয়া। ইনকোয়ারি করুন আর যাই করুন, সত্যিটা কোনোদিন মিথ্যে হবে না। আমার মা বাবা আমায় চোখে দেখতে পারে না। পাঁচিল পেরিয়ে ভেতরে ঢুকতেই মহুয়া দেখতে পায় দ্বিতল বাড়িটা। কয়েকটা আলো জ্বলছে, তবে বেশ আধুনিক। গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সাদা ধপধপে শাড়ি আর মাথায় সাদা চুলের একজন মহিলা, সামনে একটা লাঠি। হয়তো বয়স কম হলেও দেহের ভারে শরীরটা কুঁজো হয়ে গিয়েছে। এটা কে রে বাবা? জিজ্ঞেস করলেন তিনি। জয় ছুটে গিয়ে মাকে ধরল, বলল, ধরে নিয়ে এলাম তোমার দেখাশোনা করার জন্য। তোমারও কেউ নেই, ওরও কেউ নেই। মহুয়ার কি মনে হলো প্রণাম করতে গেল। জয় বলল, এ বাবা, প্রণাম করছো কেন? তুমি প্রেগনেন্ট না? বাচ্চার ক্ষতি হবে। মা তাকালেন জয়ের দিকে। জয় চোখের ইশারায় বলল, পরে বলবো খুনি সবটা। মা বুঝতে পারলেন ছেলের কথা। ভালোই হয়েছে নিয়ে এসেছিস, আমারও একটা গল্পের সঙ্গীত দরকার। এসো মা, ভেতরে এসো। ও মা, গাড়ি কিনলাম। আবার গাড়ি কিনলি? তোকে না পই পই করে বারণ করেছি গাড়ি কিনবি না? আমার অ্যাক্সিডেন্ট এর ভয় লাগে। আহ, আমি কি মরছি? কি যে বলো। মেয়েটি চকিতে ফিরে তাকায় জয়ের দিকে। জয় চোখের ইশারায় মেয়েটিকে বোঝায়, দেখেছো কিরকম টেনশন করে। এরপরে ভদ্রমহিলা ওর গায়ের ওপরে হাত দিয়ে মহুয়াকে ঘরের ভেতর নিয়ে যায়। দালানটা পেরিয়েই ভেতরের ঘর। বেশ কয়েকটা ঘর, তবে খুব সুন্দর, পয় পরিষ্কার। দেখো দেখো, এত বড় বাড়িতে একা থাকি। ছেলেটা তো সেই বেরিয়ে যায়, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ফেরে না। কোনো কোনো দিন কত রাতে ফোন আসে আর চলে যায়। আমাকে দেখাশোনা করার একটা লোক পর্যন্ত রাখে না, এত বদমাস। কথা বলি, বিয়ে কর বিয়ে কর, আর দেখাশোনার লোক লাগতে বলে কি বলে জানো? বলে, মা, লোক রাখা যাবে না, এখন সবাই চোর ছাচোর ডাকাত, তোমাকে মেরে খুন করে রেখে যাবে। যা নিয়ে যাবে নিয়ে যাবে, কিন্তু তোমাকে তো মেরে ফেলবে। তখন আমার কি হবে তুমিই বলো। আর আমার ছেলের তো শত্রুর অভাব নেই, ঘুষ টুস খায় না তো, একেবারে সাচ্চা কাজকর্ম করে। এসেই শুরু করে দিয়েছে। মহুয়া চুপ করে শুনছে। বৃদ্ধা মহিলাটি মহুয়ার হাতে গায়ে হাত বোলায়, জিজ্ঞেস করে, কমাস? লজ্জা পেয়ে যায় মহুয়া, বলে, মাস দেড়েক। ও বাবা, সবে তো শুরু, এখন খুব সাবধানে থাকবি, বুঝলি রে? মহুয়ার আপন মনে হয় মানুষটিকে। নিজের বাবা মা যেখানে এরকম, সেখানে অন্য মানুষ যদি স্নেহের বুলি দুটো বলে, তাহলে চোখ আপনাতেই জলে ভরে ওঠে। মহুয়ার আবেগপ্রবণ মুখটাকে দেখে উনি থুতনির ওপর হাত দিয়ে বললেন, কি রে, স্বামীটা কবে গেল? এইবার চোখে জল চলে আসে মহুয়ার, কান্না করে ফেলে। ওদিকে জয় তখন ঘরে ঢুকছিল, বলল, সব কথা পরে হবে কোন, আগে কিছু খেতে দাও, রাত কটা বাজে দেখেছো? খাবার টেবিলে বসে মহুয়াকে ডাক দিলেন তিনি। মহুয়াকে থাকার জন্য একটা ঘর দিয়েছেন, পরনের জন্য দিয়েছেন নারী সাদা শাড়ি, সাদা রঙের থান, তাতে এতটুকু রঙের ছোঁয়া নেই। বিধবা তো, তার আবার রং আসবে কেন? মহুয়া ওই ঘরটার মধ্যে গিয়ে ঠান্ডা জলে নিজেকে বেশ সুন্দর করে স্নান করিয়েছে। ঘরে এসে ওই নোংরা কাপড়টা ত্যাগ করে এই মহিলার দেওয়া পরিষ্কার সাদা থানটা পরেছে। ব্লাউজও সাদা, সায়াটাও সাদা, মানে বিধবা নারী সব দিক থেকেই সাদা। অথচ কিছু কিছু বিধবা আছে যারা এই সাদা রঙেই কালিমা লাগায়, অথবা লাগাতে বাধ্য হয় নৃশংস কতগুলো পশুর দৃষ্টির থেকে নিজেকে বাঁচানোর জন্য।
খেতে বসে অত বড় টেবিলে 3টে মানুষ, এদিকে এত এত খাবার। সামান্য কিছু খেতে না খেতেই মহুয়ার আবার বমি ছোটে। ওই ভদ্র মহিলা বললেন, শোন বাবু, কালকে ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসিস। 1.5 মাসের পোয়াতি, এখন ওর ভালো খাবার দাবার ওষুধপত্রের দরকার। তাছাড়া চেহারা দেখে মনে হচ্ছে। মা, তোমার সাথে পরে কথা বলছি বলে মহুয়া যেখানে বমি করছে বেসিনে, সেইখানে ছুটে যায় জয় এবং কি একটা অধিকার বোধে পিছন থেকে ধরে মহুয়াকে। মহুয়ার ঘাটটাকে নিচু করে রাখে যাতে বমি করতে ওর সুবিধা হয়। আর টেবিলে বসে বসেই ছেলের এমন কীর্তি দেখে হেসে ফেললেন স্বাতী দেবী। এরপর অনেক রাত পর্যন্ত মেয়েটির ঘরে উনি ছিলেন। ওর হাতে পায়ে অসম্ভব রকমের যন্ত্রণা করছে। মায়ের মতো পায়ের তলায় সর্ষের তেল ডলে দিয়েছেন, হাতেও দিয়েছেন। চোখের জল আটকে রাখতে পারেনি মহুয়া, কিন্তু মনের ভাবের কথা প্রকাশও করতে পারেনি। অন্তঃসত্ত্বা মেয়ে মানুষটির সন্তানকে বাড়িতে মানছে না, ভাবতে গিয়েই চরম লজ্জার মুখোমুখি হচ্ছিল মহুয়া। রাত প্রায় 12:30 নাগাদ মহুয়া ঘুমিয়ে পড়ার পর স্বাতী দেবী বেরিয়ে আসেন। তখনও পর্যন্ত ঘরে রাত জেগে বসে রয়েছে জয়। কী সব কাজ করছে ওর ল্যাপটপে। কী রে বাবু, ঘুমোসনি? না মা, তোমার সাথে কতগুলো জরুরি কথা ছিল। কি হয়েছে বল? বলল জয়, জানো মা, গাড়িটা নিয়ে ফিরছি কিনে, আর সেই গাড়ির সামনে এসে ঝাঁপিয়ে পড়লেন এই ভদ্র মহিলা। দেখে তো মাথা গরম হয়ে গেল। বললাম, মরা যদি ইচ্ছা হয় তাহলে আমার গাড়ি কেন, ব্রিজ ছিল, ঝাঁপ দিতে পারতেন। তারপরে মনে হলো নিজেই ভুল কথা বলে ফেলেছি। যতই হোক, এই এলাকার সম্পূর্ণ দায়িত্ব আমার, সুতরাং। সিকিউরিটি গার্ডগুলো অনেকক্ষণ আগেই হাই তুলে ঘুমিয়ে পড়েছে। জানলার পাশ দিয়ে দেখতে পায় জয়। মনে মনে বলে, তোমাদের ঘুমটা বার করছি আমি, দাঁড়াও। কি রে, থেমে গেলি কেন? মা, এরা গার্ড দেয় সারাদিন? হ্যাঁ দেয়, মাঝে মধ্যে আবার ফোনে কথা বলতে ঘুমিয়েও পড়ে। কেউ কেউ তো আবার বিড়ি সিগারেট কেনার নাম করে বেরিয়ে যায়। দাঁড়াও, আমি কালকে এদের নামে কমপ্লেন করব। কি দরকার বাবা, এরা তো করে খাচ্ছে নাকি? তুই যেটা বলার বল তো। মা, মেয়েটির বাপের বাড়ি থেকে ওর সন্তানকে মানছে না। ও পোয়াতি তো, ওর হাজব্যান্ডেরই সন্তান। IVF পদ্ধতিতে এসেছে, ন্যাচারালি আসছিল না। ওর বয়স বছর 30। ভালোবেসে বিয়ে করেছিল অনি নামে কোন একটা ছেলেকে। যদিও আমি এই এলাকায় আসার আগেই ঘটনাটা ঘটেছে, নাহলে আমি জানতে পারতাম। তাই ওই এখন এখন সমস্যাটা কোথায়? এখন সমস্যা হলো এটাই, অ্যাক্সিডেন্ট হয়ে স্বামীর মৃত্যুর পরে ওর বাবা মার কাছে ও ছিল। এইবার সেইখানেও নিজে আবিষ্কার করেছে যে ও প্রেগনেন্ট, কারণ যেদিন ওর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয় সেই দিনই ও নার্সিংহোমে গিয়েছিল IVFটা করাতে। হয়েও গিয়েছিল এবং পেটে ফার্টিলাইজেশন হয়েও গেছে ভালোভাবে। সেই বাচ্চাটা এখন পেটে বড় হচ্ছে, কিন্তু ওর বাড়িতে, মানে বাপের বাড়ির লোকেরা স্বীকার করছে না। বলছে ও নাকি নষ্টা মেয়ে মানুষ, ও অন্য কারোর সঙ্গে থেকে। কি বলছিস? নিজের বাবা মা এত নিষ্ঠুর হতে পারে? হ্যাঁ, এই সেম জিনিসটা আমিও ওকে বলেছিলাম। সেটা বলার পরই আবেগপ্রবণ হয়ে পড়ে মেয়েটি। আর তুইও আবেগপ্রবণ হয়ে ওকে নিয়ে আসিস? না মা, আমি ভাবলাম তোমার একটা সঙ্গীত দরকার, তাহলে ও শ্বশুর বাড়ি, ও শ্বশুর বাড়ি থেকে ও বলছে সবাই নাকি খুব খুশি হবে। কিন্তু বাপের বাড়ির লোক যেখানে সাপোর্ট করছে না, ওনারা যেখানে বলেই দিচ্ছে ও নষ্টা, ও নিজের চরিত্রে কলঙ্ক লাগিয়েছে, সেখানে শ্বশুর বাড়ির লোক কি করে মানবে বলো তো, যেখানে নিজের গর্ভের বাবা মাই সাপোর্ট করে না। খানিকক্ষণ চুপ করে থাকলেন স্বাতী দেবী। বললেন, মেয়েটির কথা শুনে তোকে পুয়েতে নিয়ে আমার যা হাল হয়েছিল সেইটা মনে পড়ল রে। একদম সেম অবস্থা হয়েছিল, তবে আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। শ্বশুর বাড়িতে কথাটা বলতে পারিনি। যেই দিন বলবো বলে ঠিক করেছিলাম, সেই দিনই তোর বাবা হার্ট অ্যাটাক হলো, চলে গেল। আমার আর বলা হলো না। ওই দিন 15 পর যখন সবাই বুঝতে পারলো আমার শরীরের প্রবৃত্তি, তখন আমাকে নষ্টা বলল। কারণ 2 মাস আগে থেকেই তোর বাবা অসুস্থতায় ভুগছিল। ডাক্তার বদ্যি করতে হয়েছে অনেকবার, কিন্তু যে ফল আসার সে যে কোনো অবস্থাতেই চলে আসবে, এই চরম সত্যটা ওনাদেরকে আমি বোঝাতে পারিনি। তারপরেই তো তোর দাদু দিদা আমাকে নিয়ে চলে এলো, আর ওই বাড়ির মুখ দর্শন করতে পাঠায়নি। ভাগ্যি সেইখানে আমার কেউ ছিল না, কিন্তু মেয়েটির আছে, ওর 2 দাদা আছে, ওরাও কেউ সাপোর্ট করে না। ইস, মেয়েটা বড্ড অসহায় রে। হ্যাঁ, আর ওর সাথে কিভাবে যেন আমি তোমার মিল খুঁজে পেয়েছি, তাই নিয়ে এসেছিস। কিন্তু বাবু, আজ থেকে কয়েক মাস পর ওর বাচ্চাটা যখন হবে,
তখন কি হবে বলতো? কি আর হবে, ওর মায়ের পরিচয়ে বড় হবে, সে না হয় হলো, কিন্তু শ্বশুরবাড়ির লোকের তো প্রমাণপত্র চাই। আমরা তো ওর কেউ হই না। ও যখন জন্ম দেবে তখন সে না হয় আমি আগামীকাল খোঁজ খবর নিয়ে দেখছি, প্রয়োজনে ওর বাড়ির লোকের সাথে কথাবার্তা বলবো। স্বাতী দেবী ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন, বললেন, পছন্দ হয়েছে না মহুয়াকে? কি যে বলো মা, সত্যি কথা বলতো বাবা, বিয়ে করার কথা তো তোকে আজকে থেকে বলছি না, মেয়েদের থেকে 10 হাত দূরে থাকিস। চাকরিওয়ালা মেয়ে পছন্দ হয় না, ঘরোয়া মেয়ে চাই। ওর মধ্যে পেয়েছিস না রে ঘরোয়া গুণ? মা তুমি দেখ, তোর মন আমি পড়তে পারি, তা ভালোই যখন লাগে ওকে বিয়ের প্রপোজালটা দে না। তাছাড়া সংসার তো ওর নেই, ও ঠিক একটা লতা পাতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। না মা, ও বাঁচতে চাইছে না, ও মরতে চাইছে। ও এখন অনিকেতের কাছে যেতে চাইছে। ও শুধু একটাই কথা, ও নিজেকে ক্ষমা করতে পারছে না। অনির বাচ্চাকে গর্ভে নিয়েও যদি অনিকে একবার জানাতে পারতো, তাহলে বোধহয় ও শান্তি পেত। খানিকক্ষণ চুপ করে থাকলেন স্বাতী দেবী, বললেন, সময় লাগবে, কিছু সময় দে ওকে। আমার মনে হচ্ছে এই মেয়েই তোর উপযুক্ত পাত্রী হবে। দেখ, এখনকার মেয়েরা সব আধুনিকা, যাদেরকে তুই চাকরিওয়ালা চাইছিস না, সেই মেয়েটিও কোনো না কোনোভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। তোর যখন ঘরোয়া পছন্দ, তাহলে থাকুকই না, সঙ্গে তো একটা সন্তান থাকবে। আর বাচ্চারা ফুলের মতো হয়, যে পুরুষ ফুল ভালোবাসে না, যে পুরুষ গন্ধ ভালোবাসে না, যে পুরুষ নারী ভালোবাসে না, নারীর টান ভালোবাসে না, সে আবার পুরুষ নাকি? মায়ের কাছে ঠিক এমনই শিক্ষা পেয়ে বড় হয়েছে জয়। সুতরাং মা যখন একবার রাজি হয়ে গিয়েছে, তখন মহুয়াকে বিয়ে করাটা খুব একটা কঠিন কাজ নয়। এখন অসুবিধাটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে মহুয়া কতটা রাজি ওই বিষয় বস্তুটা নিয়েই। পরের দিন খুব সকালেই মহুয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের জামা কাপড় ছেড়ে নেয়, চলে যায় রান্নাঘরে। আর অত সকালবেলা রান্নাঘরে ওকে দেখে স্বাতী দেবী অবাক। উনিও ভোর ভোর ঘুম থেকে উঠেছেন, স্নান পর্ব সেরে এখন পুজো দিতে বসেছিলেন। এতদিন পরে মনে হচ্ছে যেন ঠাকুর গোপাল মুখ তুলে চেয়েছে। এদিকে রান্নাঘরে বাসনের টুংটাং শব্দ পেয়েই ছুটে গেলেন তিনি। লাঠিতে ভর দেওয়ার প্রয়োজন হলো না। কেমনভাবে যেন মহুয়ার আগমনে শরীরে বল চলে এসেছে ওনার। এ কি, তুমি কি করছো মা? আমি একটু চা করছিলাম মাসিমা। আপনার ছেলে উঠেছে? ওষুধে কাজ হচ্ছে, মনে মনে ভাবেন তিনি। হ্যাঁ, ও তো উঠে পড়েছে, ও তো ব্যায়াম করে না। ঠিক আছে, তুমি চা করে বরং নিজের হাতেই দিয়ে এসো, আমি যাব যদি খারাপ ভাবে। না না, খারাপ ভাববে কেন, বললেন তিনি। তারপর হাসতে হাসতে ঠাকুর ঘরের দিকে চলে গেলেন। মহুয়া চাটা করে নিয়ে ওর ঘরের উদ্দেশ্যে গেল। ও জানতে পেরেছে কোথায় থাকে জয়। কালকেই খেতে বসেই সব কথাবার্তাগুলো হচ্ছিল। তাছাড়া জয়কে নিজের ঘর থেকে বেরিয়েও আসতে দেখেছে মহুয়া। ঘরের সামনে গিয়ে মহুয়া বলে, আসতে পারি? কে? আমি। হো, তুমি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, পারমিশন নেওয়ার কি আছে, যখন প্রয়োজন হবে তখনই চলে আসবে। অবাক হয়ে যায় মহুয়া। অচেনা অজানা একটা মেয়েকে এতটা অধিকার দেওয়া কি উচিত? আপনার চা। হো, থ্যাঙ্কস, কিন্তু আপনি আগে করলে আমি খাবো না। মহুয়া দেখে একটা বিরাট বড় মেশিনের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে জয়। ঘরটা অসম্ভব রকমের বড়। ঘরে কত রকমের জিনিস রয়েছে, ছড়ানো ছিটানো, কোনোটাই গোছানো নেই। হয়তো মাসিমা গুছিয়ে দেয়, কিন্তু বেটা ছেলে মানুষ তো, এরা গুছিয়ে রাখতে জানে না। অনিয়ত 10 বছরের সংসারে একদিনও বোধহয় ওই গামছাটা টাওয়ালটা আলনা থেকে নিয়ে কোনো সময় রিটার্ন জায়গায় ফিরিয়ে রাখতে পারেনি। সব সময় সেটা খাটের ওপরেই থাকতো, আর প্রত্যেকবারই খাট থেকে সরাতো মহুয়া। আর রোজই একই অভিযোগ করত, এই বিছনায় গামছাটা কি তোমার সংসার? তখন হেসে উঠতো অনি, বলতো, তুমি যখন আছো তখন আমার আর চিন্তা কিসের? হেও দেখছি ঠিক তাই, খাটের ওপরেই তোয়ালে, ছাড়া প্যান্ট, গামছা সব একসাথে, ওই বিছানাতেই যাবতীয় সংসার। পারলে মেশিনটাকেও তুলে রাখে। হেসে ফেললো মহুয়া। জয় বলল, হাসছো কেন, কিছু হয়েছে? না না, অনির কথা মনে পড়লো তাই। ও আচ্ছা, তুমি চাটা রেখে যাও। মহুয়া ঘর থেকে বেরোতেই যাবে, জিজ্ঞেস করলো, সকালে কি রান্না করব, কি খাবে? তুমি কি রান্নার লোক নাকি? রান্না নিয়ে চিন্তা করতে হবে না, মা ঠিক করে নেবে। তার মানে এখানে আপনার বাড়ি থাকবো, খাবো দাবো,
আর গা বাঁচিয়ে চলবো? মাফ করবেন, তার থেকে বরং আপনি আমাকে আমার বাড়িতেই। ওহ, তোমরা কেন তো সেন্টিমেন্টাল হওয়া বলো তো? ঠিক আছে, যাও। ওই লুচি পরোটা হালুয়া আমি কিচ্ছু খাই না, আমার ফিগার মেনটেন করে চলতে হয়। একদিন খেলে কিছু হয় না। কেন, তোমার বুঝি ইচ্ছে করছে? মনে হচ্ছে। আমার পেটের বাচ্চাটার মনে হয় ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে তাই করো। কিভাবে মেনে নেয় পুরো বিষয়টা জয়। খুব খুশি হয় মহুয়া। নিচে এসে মাসিমাকে জিজ্ঞেস করে, মাসিমা, আটা ময়দা ওসব তো এই বাড়িতে নেই মা, তবে পাস্তা ফাস্তা আছে, মাঝে মধ্যে জয় রান্না করে খায়। আমার জন্য তো দুটো সিদ্ধ ভাত হলেই চলে। তাছাড়া দুপুরবেলার দিকে ওই মতি এসে মাছ দিয়ে যাবে, মাছের ঝোল, টাটকা শাক ভাত আর ডাল, এই তো। কিন্তু আমার যে খুব লুচি খেতে ইচ্ছে করছে। ও বাবা, তাই নাকি? এ তো গুরুতর ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, মতিকে ডাকি। ফোন করে একটি বয়স্ক বৃদ্ধকে ডেকে আনলেন মহিলা। বয়স্ক বৃদ্ধটি তার পান খাওয়া দাঁত বের করে হাসতে শুরু করলো। বৃদ্ধা সাথী দেবী বললেন, চিনে রাখ, ওর নাম মহুয়া, বুঝলি? এবাড়ির আর একজন। কথাটা বলে কেসে উঠলেন যাতে মহুয়া শুনতে না পায়, কিন্তু মহুয়া স্পষ্টতই কথাটি শুনতে পেল। শোন, ময়দা নিয়ে আয় তো। আরও কি কি যেন অর্ডার দিলেন। মতি নাস্তা নাস্তা চলে গেল বাজারের ব্যাগটা নিয়ে। মিনিট 15 পরে ফিরে আসলো। তারপর জমিয়ে লুচি আর আলুর তরকারি রান্না করলো মহুয়া। আজকে কতদিন পরে মনে হচ্ছে যেন নিজের শ্বশুর বাড়িতে ফিরে এসেছে, যেখানে সব কিছুতেই ওর পূর্ণ স্বাধীনতা, বাধা দেওয়ার লোক নেই। খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল জয়। বলল, মা, কতদিন পর খেলাম বলো তো? তুই তো খেতেই চাস না। খেতে চাই না, তুমি নেহাত পারো না শরীর দিয়ে, তাই। নাহলে এসব আমি কত ভালোবাসি। থ্যাংক ইউ মহুয়া, বলে নিজে গাড়ি নিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় তাকালো একবার মহুয়ার দিকে, মাকে প্রণাম করলো। হয়তো মহুয়াকেও রিটার্ন গিফট কিছু দেওয়ার ইচ্ছে ছিল, দেওয়াটা হলো না। মহুয়ার চোখের দিকে তাকিয়ে ইশারা করলো আসি বলে। একটা দিনের পরিচয়, অথচ মনে হচ্ছে সহস্র শতাব্দীর চেনা মানুষ। আচ্ছা, উনি কখন ফিরবেন জিজ্ঞেস করলো মহুয়া। হেসে ফেললেন সাথী দেবী, মনে মনে ভাবছেন, মিস করছে রে। ভালোই তো, এমন একটা ঘরোয়া মেয়েকেই তো আমার ছেলে চেয়েছিল। হোক না সে অন্তঃসত্ত্বা, তাতে কি হয়েছে? বৌমার সঙ্গে সঙ্গে একটা বাচ্চাও না হয় ফ্রিতে পাবো। তাছাড়া আমার ছেলের যা গুণ, মেয়েদেরকে দেখলেই ভয় পায়। সে কিনা বউ হওয়ার পরে বাচ্চা, বাবারে, অতদূর ভাবতে ভাবতেই বোধহয় বছর 5 সময় নিয়ে নেবে। ততদিনে আমি তো কোথাকার কাশফুল হয়ে যাব। হেই তো ফিরবে, কোনো কোনো দিন দুপুরে ফেরে, কোনো কোনো দিন কাজের অতিরিক্ত চাপ, বোঝই তো, অফিসার মানুষ, তার উপর এখানে এসেই নিজের কাজের হম্বিতম্বি শুরু করেছে। সব দিক থেকে ওর প্রেশার থাকে। যদিও সেই দিন বিকালবেলায় জয় ফিরে এলো, ক্লান্ত এবং বিধ্বস্ত। সারাদিন ঘরে বসে প্রচুর গল্প করেছে দুজন মানুষ মিলে। এক সময় সাথী দেবী বললেন, তুই কেন সাদা পরিস মা? তুই তো রঙিন পরতে পারিস। আমার মনে হয় তোর অনি তোকে এই সাদা পোশাক পরা দেখলে ওপর থেকে খুব কষ্ট পায়। দুঃখের চোটে চোখের কোণায় জল চলে এসেছিল মহুয়ার। বলল, একদম ঠিক বলেছেন মাসিমা, অনি সবসময় আমায় কালারফুল জিনিস পরাতো, এই সাদা জিনিসও পছন্দ করতো না। কিন্তু ও চলে যাওয়ার পরে বাবা আর মা জোর করে, বিশেষ করে বড় বৌদি, আমাকে বলল আমার জীবন থেকে নাকি সমস্ত রং মুছে গিয়েছে। তো শ্বশুরবাড়ি থেকে তোকে কিছু বলে না জিজ্ঞেস করলেন সাথী দেবী। হ্যাঁ, ওরা রঙিন পড়তে বলে, কিন্তু বাবা মা যেখানে ওরকম করে সেখানে। বাবা মাকে খুব ভালোবাসিস না রে? খুব, কিন্তু ভালোবাসা দিয়েও তো কিছু পেলাম না মাসিমা, বলল মহুয়া। সঙ্গে সঙ্গে সাথী দেবী বললেন, আরেকবার চেষ্টা করে দেখ না, এমনও তো হতে পারে ভালোবাসা তোর দুয়ারে এসে হাজির হয়েছে, তুই বুঝতে পারছিস না। মাসিমা, হ্যাঁ রে মা, কালকে এসেছিস, কিন্তু মনে হচ্ছে তোকে কতদিন ধরে চিনি। এই কিছুক্ষণের আলাপে তুই এত আপন করে নিয়েছিস, তাহলে তোর শ্বশুরবাড়ির লোক তোকে কেন মাথায় করে রাখবে না বল? হবি আমার ছেলের বউ, ভালোবাসবি আমার জয়কে। একটা পাগল ছেলে, মেয়ে মানুষ দেখে ভয় পায়, কিন্তু তোকে নিজে নিয়ে এসেছে, তোর দায়িত্ব নিয়েছে, আজকে খোঁজ খবর নেবে তোর শ্বশুর শাশুড়ির আর তোর বাড়ির লোকের। আমাকে বলেছে খবর দেবে সকলকে। না, আমি আমার বাবার বাড়ি ফিরে যাব না। আমি 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 এখানে আছি জানতে পারলে ওরা আমাকে দাবি করবে। দাদারা এখন চাইছে আমার বাবার ভাগের সম্পত্তি, যেহেতু 3 সন্তান, তার উপরে আমি বিধবা।
আমি আমি তো অধিকার রাখতেই পারি আমার বাবার পৈতৃক সম্পত্তির ওপরে। দাদা আর বৌদিরা চাইছে ওইটা আমাকে দিয়ে লিখিয়ে নিতে, আর এই কারণেই তো আমাকে এতটা প্রেশার দিচ্ছে। আমি মরে গেলে তো কোনো ব্যাপার না, আমার সন্তানেরও কোনো দাবি থাকবে না, আমারও থাকবে না। কিন্তু আমি আমার সন্তানটাকে সর্বহারা করে কি করে রেখে যাবো মাসিমা? আমি যেখানে জানি আমার বাবার আছে, আমার বিয়ের সময় এতটুকু খরচাপাতি হয়নি, আমার বাবা আমাকে না দিয়ে পেরে উঠবে না, আমি যেখানে জানি সেখানে। সেই জন্য এই কাজ করছিস? লোভ ভালো জিনিস নয় রে মা। জানিস, জয়ের বাবার প্রচুর সম্পত্তি ছিল, ও ঠাকুরদারও। কিন্তু আমাকে যখন তাড়িয়ে দিল, তখন আমি মনে মনে পণ করেছিলাম সম্পত্তি সারা জীবনের নয়, মরার পরে 4টে মানুষকেই লাগবে ঘাড়ে করে বয়ে নিয়ে যাওয়ার জন্য। ও দিয়ে কি হবে? নিজের জীবনটাকে নতুন করে ভাব রে মা, তোর জন্যে অনেকগুলো বছর পড়ে রয়েছে। সন্ধেবেলায় বাড়ি ফিরে আসে জয়, বিধ্বস্ত। ওকে 1 কাপ গরম চা করে দেয় মহুয়া। জয় বলে, একটা কথা বলবো? বলো। বলছি কি, তুমি কি রঙিন শাড়ি পরতে পারো না? এই সাদা শাড়ি ভালো লাগে না। মাকেও অনেকবার বারণ করেছি, কিন্তু মায়ের তো বয়স হয়ে গিয়েছে, মা পড়তে চায় না। তোমাকে এনে দেবো, তুমি পড়বে। আর আমার বাড়ি থাকতে গেলে ওটা আমার রুল, মাফ করবেন। তাহলে এই বাড়িতে থাকা আমার হবে না। অবাক হয়ে যায় জয়। আমি যেই রীতিটা আমার বাবা মার কাছে পেয়েছি ওটাই না হয় মানবো, আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো। এই তোমার বাপের বাড়ি সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, তোমার বড়দারা এসেছিল, তোমাকে নিয়ে যেতে চায়। হ্যাঁ, আমি যাব না, আমি যাব না, আমায় ক্ষমা করো, আমি আর বলবো না বলে জয়ের পাটা জড়িয়ে ধরে মহুয়া। জয় বলে, হে কি এ বাবা, এসব কি করছো? আমি যাব না, আমাকে এখানেই এক জায়গায় পড়ে থাকতে দাও। আমি আমি শ্বশুর বাড়িতেও মুখ দেখাতে পারবো না, ওরা ভাববে অন্য কারো বাচ্চা, আর বাপের বাড়ি তো নাই। আমায় আমায় ক্ষমা করো, আমি এখানেই থাকবো, আমি কোনো অভিমান দেখাবো না, যা বলবে তাই করবো। আমি রঙিন শাড়ি পরবো তো? হ্যাঁ তাই পরবো, তাই এনে দিও। মহুয়া, মহুয়া একদম পাগলের মতো কেন করছো মহুয়া? জয় ধাক্কা মারে ওকে। সেন্স ফেরার পর জয় বলে, কেন এমন করছো? কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না। তুমি তো প্রাপ্তবয়স্ক রমণী, তোমার কাছ থেকে তোমার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না, তোমার সন্তান কেউ না বলে ক্ষণ এক অধিকার বোধে মহুয়াকে বুকের মাঝখানে শক্ত করে জড়িয়ে ধরে জয়। জয়ের পুরুষালী ঘ্রাণের মধ্যে অনির উপস্থিতি টের পায় মহুয়া। জয়ের পুরুষশালী লোম, তার গালের স্পর্শ, তার অঙ্গুলি, সব কিছু, এমনকি জয়ের মায়ের মধ্যেও নিজের শাশুড়ি মাকে দেখতে পায়। নিজেকে দোষারোপ করে মহুয়া অনির মৃত্যুর কারণে। এই জন্যেই শ্বশুরবাড়িতে আরও বেশি করে সে যেতে পারে না। মানুষ দুটো একেবারে মরার মতো হয়ে গিয়েছে, তবুও একটা কর্তব্য মনে হয় রয়ে গিয়েছে। অনির মৃত্যুর পর ওনারাও বলেছিলেন আরেকটা বিয়ে করতে মহুয়াকে, কারণ মহুয়ার তো জীবনটা পড়ে রয়েছে সম্পূর্ণ। বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মহুয়া বলে, যে আশার আলোতে বুক বাঁধছি সেটা কি কখনো সত্যি হওয়া সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? একবার হাতটা বাড়িয়েই দেখো, দুটো হাত তোমাকে আঁকড়ে ধরার জন্যে তৈরি হয়ে রয়েছে। মহুয়ার চোখের কোণায় আবার জল জমে আসে। ঘাড় নেড়ে মহুয়া বলে, যদি তাই হয় তবে সন্তানকে ছুঁয়ে বলছি, ওকে জন্ম দেওয়ার পরই ওর পিতৃ পরিচয়ের দরকার হবে। তখন পর্যন্ত যদি তুমি আমার সঙ্গ দাও, তাহলে তোমাতেই না হয় মহুয়ার গন্ধ মিশে থাকুক। বছর 2 পরে একটা বদমাস ছেলের জন্ম দিয়েছে মহুয়া। বিরাট দুষ্টু, সারা বাড়ি মাথায় করে রাখে। ওর কারণেই ওর ঠাম্মি 2বার হাত পা ভেঙেছে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে। এই বয়সেই এতটা চঞ্চল, তাহলে বড় হলে ঠাকুমাকে তো একেবারে উলঙ্গ করে ছাড়বে। ঠাকুমার একদণ্ড সময় নেই গোপাল পুজো দেওয়ার মতো। এখন ন্যাংটো গোপাল ওনাকে নিতান্ত নাচিয়ে ছাড়ে সারাদিন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে। এখন বাড়িতে পুজো দেওয়ার জন্যে ওই মহুয়াই রয়েছে। বাবুই এদিকে এসো বলে সব সময় ধমক মারে, আর সঙ্গে সঙ্গে ঠাকুমা বলে, খবরদার আমার নাতিকে একদম বকবি না তুই। তার সঙ্গে সঙ্গে ছেলে তো আছেই, মা তোমার আশকারায় বাঁদর তৈরি হচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকেও বাঁদর তৈরি করেছিলাম এক সময়। শোনো, এই নাতি নাতনিকে কিছু বললে না ঠাকুমা দিদিমার মাথা কিন্তু গরম হয়ে যায়। হ্যাঁ, এই শেষ কথা বলে দিলুম। আর ছোট্ট বাচ্চাটি মুখে দুধের গন্ধ নিয়ে হামি দিতে থাকে ঠাম্মিকে, আর তাতেই খুশি হয়ে যায় ঠাকুমার মন। মহুয়া এখন খুব ভালো আছে,
তার স্বামী জয়কে নিয়ে। জয় খুব ভালোবাসে মহুয়াকে, চোখে হারায়। বছর খানেকের মধ্যেই পোস্টিং হয়ে গিয়েছিল অন্যত্র। জয় খবর দিয়েছিল মহুয়ার শ্বশুর শাশুড়িকে, ওনারা এসেছিলেন। মহুয়া নতুন করে সংসার শুরু করেছে বলে খুশিও হয়েছিলেন, এবং সংসার শুরু করার পর সে জন্ম দিচ্ছে একটি সন্তানের। অনাগত সন্তানকে গর্ভে দেখেই আরও বেশি খুশি হয়েছিলেন, যদিও ওর গর্ভের ওপরে হাত রেখে এই সন্তানের পিতৃ পরিচয় হিসাবে দাবিটা জয়ই রেখেছিল। জয়ের ভয় হয়েছিল যদি কোনো মতে জানতে পারে যে এটা অনির সন্তান, তাহলে হয়তো জয়ের সঙ্গে ওরা ওকে থাকতে দেবে না, সন্তানের দাবি করবে, যতই হোক ছেলের শেষ বংশ। স্বপ্নে মাঝে মধ্যে দেখে মহুয়া অনি আসে, ওকে আদর করে, ভালোবাসে, কিন্তু মহুয়ার এখন যেন অনির গন্ধটা আর সহ্য হয় না, কারণ সেইখানে মিশে রয়েছে জয়ের গন্ধ, আর জয়ের গায়ে মিশে রয়েছে মহুয়ার মাতাল করা গন্ধ। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।